গভীর রাত। মিষ্টি ঘুমিয়ে পড়েছে। ব্যালকনিতে দাঁড়িয়ে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে আদ্রিয়ান, আর মাঝে মাঝে ধোয়া ওঠা কফির মগে চুমুক দিচ্ছে। কিছুক্ষণ গম্ভীর অন্ধকার বিলাস করে রুমে চলে এলো ও। মিষ্টির ঘুমন্ত মুখটা দেখে মুচকি হাসলো। কিছু একটা ভেবে কাবার্ড খুলে কাবার্ড থেকে একটা প্যাকেট বের করলো। প্যাকেটটা নিয়ে খাটে এসে বসলো সে। প্যাকেটটা খুলে সেটার মধ্যে থেকে একটা কার্ড আর একটা লকেট বের করলো। লকেটটা অনিমারই, আর কার্ডটাও অনিমার দেওয়া সেই কার্ড। অনিমা বলেছিল যখন আমি থাকবো না তখন এটা পড়ো। আদ্রিয়ান লকেটটাতে কিছুক্ষণ হাত বোলালো। কার্ডটা খুললো। কার্ডে লেখা আছে, এই চিঠিতে আপনি করেই বলছি আমি। জানেন, বিয়ের প্রথম দিকে আপনার উপর রাগ হতো যে এমন খবিশ মার্কার লোক আমারই হাজবেন্ড কেন, কিন্তু ধীরে ধীরে আপনার সেই খবিশ মার্কা ব্যবহারগুলোই আমার চরম ভালো লাগায় পরিণত হলো। প্রেম নামক অনুভূতি ধীরে ধীরে গ্রাস করতে শুরু করলো আমায়। এক পর্যায়ে আপনার সেই ভালোবাসার পাগলামোর রোগ আমাকেও পাগল করে দিল। ভালোবেসে ফেললাম আপনাকে। আমি আপনাকে আপনার মতো করে ভালোবাসতে না পারলেও নিজের মতো করে ভালোবাসি। আমি থাকি বা না থাকি, আমার ভালোবাসা সব সময় আপনার সাথে থাকবে। আমার স্মৃতি আপনার সাথে থাকবে। ভালোবাসি আপনাকে, খুব বেশি ভালোবাসি। চিঠিটা পড়ে লম্বা একটা নিঃশ্বাস নিল আদ্রিয়ান। ওগুলোকে যত্ন সহকারে কাবার্ডে রেখে এসে মিষ্টির মাথায় হাত বুলিয়ে ওর কপালে একটা চুমু দিয়ে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। পরের দিন বিকালে আদ্রিয়ান, মিষ্টি, জাবিন, অভ্র মিলে আবার গেল সেই আশ্রমে। জাবিন আর অভ্র বিয়ে হয়েছে 1 বছর হয়ে গেছে। পার্কে যেতেই আদ্রিয়ান দেখলো অদ্রিজা দাঁড়িয়ে আছে। অদ্রিজা কাল রাত থেকে শান্তিতে ঘুমাতে পর্যন্ত পারেনি। বারবার মনে খসখস করে গেছে কি হয়েছিল এরপর, অনিমা কোথায়। এসব প্রশ্ন আর অস্থিরতা ওকে শান্তি দিচ্ছে না। ওরা যেতেই মিষ্টি দৌড়ে অদ্রিজার কাছে গেল। অদ্রিজা মিষ্টিকে কোলে তুলে আদর করলো কিছুক্ষণ। তারপর আদ্রিয়ানের দিকে তাকাতেই আদ্রিয়ান বুঝে গেল অদ্রিজা কি চাইছে। আদ্রিয়ান অভ্র আর জাবিনের দিকে তাকিয়ে বলল, তোমরা মিষ্টিকে নিয়ে বাচ্চাদের কাছে যাও, আমি আসছি। ওরা তাই করলো। আদ্রিয়ান অদ্রিজাকে নিয়ে একটা বেঞ্চে বসলো। আদ্রিয়ান বলল, এরপর কি হয়েছিল জানতে চাইছো তো? অদ্রিজা দ্রুত মাথা নাড়ল। আদ্রিয়ান একটা মলিন হাসি দিয়ে বলল, তোমার কৌতূহল খুব বেশি, তাই বলছি। এর আগে কাউকে বলিনি সেই ভয়ঙ্কর দিনটার কথা, তোমাকেই প্রথম বলছি। অদ্রিজা কৌতূহলী চোখে তাকিয়ে আছে, অস্থির হয়ে উঠছে শুনবে বলে। আদ্রিয়ান ওকে বলতে শুরু করলো সেদিনের কথা, আর ফিরে গেল 3 বছর আগে। সেদিন রাতে ডায়েরিটা লেখার পর হঠাৎ করেই অনিমার পেইন শুরু হয়, যা ধীরে ধীরে বাড়তে থাকে। যেহেতু ও নিজেও একজন উডবি ডক্টর, তাই কিছুক্ষণের মধ্যেই বুঝে যায় যে ওর প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে। ব্যথাটা ধীরে ধীরে এতটাই তীব্র হতে থাকে যে ও মৃদু চিৎকার করে ওঠে। অনিমার চিৎকার শুনে আদ্রিয়ান ধুরফুরিয়ে উঠে বসলো। পাশে অনিমাকে না পেয়ে আশেপাশে তাকিয়ে দেখে টেবিলে অনিমা পেট চেপে ধরে ফোপাচ্ছে। আদ্রিয়ান উঠে অনিমার সামনে হাঁটু ভেঙে বসে বলল, কি হয়েছে অনি, কষ্ট হচ্ছে? অনিমার ঠোঁটে ঠোঁট চেপে ব্যথা সহ্য করার চেষ্টা করে অস্ফুট স্বরে বলে উঠল। সময় হয়ে গেছে। মুহূর্তেই আদ্রিয়ান যেন থমকে গেল। কিছুক্ষণের জন্য মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। অনিমা আবার চিৎকার করতেই আদ্রিয়ানের হুঁশ এলো। ওর ইতিমধ্যে ঘাম বেরিয়ে গেছে। ও তাড়াতাড়ি উঠে ফোনটা বের করে ইফাসকে ফোন করে সবটা বলল। ফোন রেখে আদ্রিয়ান অনিমার গালে হাত রেখে বলল, কিচ্ছু হবে না, আর একটু সহ্য করো, ভাইয়া গাড়ি বের করতে গেছে। বলেই অনিমাকে কোলে তুলে নিল সে। এই মুহূর্তে অনিমার শরীর বেশ ভারী। আদ্রিয়ানের মতো মানুষের পক্ষেও ক্যারি করাটা খুব মুশকিলের। তবুও অনেক কষ্টে ওকে কোলে নিয়ে বাইরে হাঁটা দিল। এরই মধ্যে হিয়া, জাবিনরা চলে এসেছে। আদ্রিয়ান অনিকে কোলে নিয়ে বাইরে চলে এলো। ইফাজ সামনে বসলো আর হিয়া ফ্রন্ট সিটে। আদ্রিয়ান আর জাবিন অনিকে নিয়ে ব্যাক সিটে বসলো। অনিমার ব্যথা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ওর ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করছে, আর আদ্রিয়ানকে খামচে ধরে বসে আছে। মাঝে মাঝে চেঁচিয়ে উঠছে সে। আর অনিমার এই কষ্ট আদ্রিয়ানের সহ্য হচ্ছে না। জাবিন বারবার হাতের তালু ঘষে দিচ্ছে আর অনিমার গাল হালকা করে চাপড়ে দিচ্ছে। আদ্রিয়ান বারবার ইফাজকে তাড়া দিচ্ছে। ইফাজও সমস্ত সিগন্যাল ব্রেক করে চলে যাচ্ছে। অনিমা তো চোখ মুখ খিচে একটু পর পর ব্যথায় কুকিয়ে উঠছে। আদ্রিয়ানের চোখ মুখ অলরেডি ছলছল করে উঠছে। হসপিটালে পৌঁছানোর সাথে সাথে অনিমাকে নেওয়ার সাথে সাথেই ওটিতে ঢোকানো হলো, কারণ ইফাজ আগেই ফোন করে হসপিটালে সব কিছু রেডি করে রাখতে বলেছে। অনিকে একা ওটিতে যেতে দিতে চাইছিল না আদ্রিয়ান। ওরা সবাই মিলে ধরে রেখে সামনে নিয়েছে। ইফাজও রেডি হয়ে ওটিতে ঢুকলো। যদিও ও গাইনোলজিস্ট না, বাট ডক্টর তো, তাই ওটিতে থাকার পারমিশন আছে ওর। আর বাড়ির একজন ভেতরে থাকলে সবার মনে একটু হলেও স্বস্তি থাকবে। যাওয়ার আগে আদ্রিয়ানকে সান্ত্বনা দিয়ে গেল, এটা বলেছে অনির কিচ্ছু হবে না, কিচ্ছু না।
ওটির লাইট অন হওয়ার সাথে সাথে সবার মধ্যে টেনশন শুরু হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই মানিক আবরাররা সবাই চলে এলেন। আদ্রিয়ান ব্রেঞ্চে বসে দু হাতে মুখ চেপে ধরে বসে আছে। ওর ভিতরে কি চলছে ও নিজেই জানে। বাকি সবাই খুব চিন্তায় আছে। ঘণ্টাখানেকের মধ্যে অনিমার বাবা মায়েরাও চলে এলো। ওটির ভিতর থেকে এখনো কোনো খবর আসেনি। যত সময় যাচ্ছে আদ্রিয়ানের অবস্থা ততই খারাপ হচ্ছে, যেন এখনই কেঁদে দেবে। ভেতরে ওর জান পাখিটা কতটা কষ্ট পাচ্ছে সেটা ভেবেই বুকটা ফেটে যাচ্ছে ওর। বাকিরাও এদিক ওদিক পায়চারি করছে আর ঘড়ি দেখছে। দীর্ঘ দুই ঘন্টা পর ওটির লাইট অফ হলো। আদ্রিয়ান উঠে এক প্রকার দৌড়ে ওটির সামনে গেল। ইফাজি সবার আগে বেরিয়ে এলো। আদ্রিয়ান বলল, ভাইয়া অনি কেমন আছে? ও ঠিক আছে তো? এরই মধ্যে ডক্টরও বেরিয়ে এলো আর সবার টেনশন দূর করে দিয়ে ডক্টর জানালো যে অনিমার একটা মেয়ে বাবু হয়েছে আর মা বাচ্চা দুজনেই ভালো আছে। কিছুক্ষণের মধ্যেই নার্স কোলে করে তোয়ালে পেঁচানো একটা ফুটফুটে বেবি নিয়ে এসে আদ্রিয়ানের দিকে এগিয়ে দিল। আদ্রিয়ান কাঁপা কাঁপা হাতে নিজের বাচ্চাকে কোলে নিয়ে দুফোঁটা অশ্রু বিসর্জন দিল। এতক্ষণ চেপে রাখা কষ্ট, আবেগ, ভয় সব একসাথে প্রকাশ পেয়ে গেল। এটা ওর মেয়ে, ওর অংশ, ওর জীবনের অংশ। ওর নিজের সাথে আলতো করে জড়িয়ে চুমু দিল বেবিটাকে। এরপর ডক্টরের দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল, অনি। ইফাজ মুস্কি হেসে বলল, চিন্তা করিস না, ক্লান্ত ছিল, এখন ঘুমোচ্ছে। কেবিনে দিলে ওর কাছে যেতে পারবি। সবাই আস্তে আস্তে বেবিকে দেখে নার্সের হাতে দিল। নার্স বাচ্চাকে নিয়ে চলে গেল ভিতরে। সবার ভিতরে এখন আনন্দের জোয়ার বইছে। বাড়ির সবচেয়ে ভালোবাসার দুজন মানুষের ঘর আলো করে আরেকটা ভালোবাসার মানুষ এলো। এতক্ষণ সবাই টেনশনে থাকলেও এখন সবাই ভীষণ খুশি। অনিমার ঘুম ভাঙতেই আস্তে আস্তে চোখ খুলে তাকালো। প্রচণ্ড ক্লান্ত লাগছে তার। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ সবটা মনে পড়ে পাশে তাকিয়ে আদ্রিয়ানকে দেখে উত্তেজিত হয়ে কিছু বলবে, তার আগেই আদ্রিয়ান ওর হাত ধরে বলল, চিন্তা করো না, আমাদের বেবি একদম ঠিক আছে। আদ্রিয়ান পাশে রাখা দোলনা থেকে বেবিকে কোলে নিয়ে অনিমার পাশে শুয়ে দিল। অনিমা অবাক দৃষ্টিতে তাকালো। এটা ওর সন্তান? দীর্ঘ এই 9 মাস নিজের গর্ভে ধারণ করেছে ওকে। ওর অস্তিত্বের অংশ। ওর পাশে এত সুন্দর কচি কচি হাত পা দুলিয়ে এদিক ওদিক দেখছে। এটা ওর মেয়ে। আদ্রিয়ানের দিকে অশ্রুভরা দৃষ্টিতে তাকাতেই আদ্রিয়ান চোখের ইশারায়, হ্যাঁ এটাই আমাদের মেয়ে। অনিমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ও কাঁপা কাঁপা হাতে আলতো হাতে ওর মেয়েকে ছুঁয়ে দিল। ওর মেয়েও ওর দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ান অনিমার মাথায় হাত বুলিয়ে গভীরভাবে ওর কপালে একটা চুমু দিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ। এত কষ্ট সহ্য করেও আমাদের সন্তানকে জন্ম দেওয়ার জন্যে, আমাদের অস্তিত্বকে জন্ম দেওয়ার জন্যে। অনিমা আদ্রিয়ানের গালে হাত রেখে বলল, তোমাকেও অনেক ধন্যবাদ আমাকে মা হওয়ার সুখ দেওয়ার জন্য। ভালোবাসি। খুব বেশি ভালোবাসি। হঠাৎই ওদের বেবি মৃদু আওয়াজ করে উঠল। আদ্রিয়ান আর অনিমা দুজনেই তাকালো। এরপর একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল। আদ্রিয়ান ওর 2 আঙ্গুল দিয়ে বেবির গাল আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, হ্যাঁ সোনা, আমরা তোমাকেও খুব ভালোবাসি। পরের দিন সারাটা দিনই অনেক আনন্দে কেটেছে সবার। যেহেতু অনিমার নর্মাল ডেলিভারি হয়েছে, তার তেমন কোনো কমপ্লিকেশন ছিল না, তাই আজই চলে যেতে পারতো। কিন্তু ইফাজ বলল যে আরেকটা দিন হসপিটালে ডক্টরদের অবজারভেশনে থাকলেই বেটার হবে, তাই আরেকটা দিন হসপিটালে থাকবে। জাবিন বেবির হাত পাগুলো নাড়তে নাড়তে বলল, কি কিউট হয়েছে আমার মাম্মাটা দেখতে, একদম ভাইয়ের মতো হয়েছে, না ভাবির মতো হয়েছে। তোর আমি কনফিউজড হয়ে যাচ্ছি, কার মতো হয়েছে? অভ্র বলল, আরে গাদি, এখনো কিছুই বোঝা যাবে না কার মতো হয়েছে। আর একটু বড় হতে দাও, তারপর বলো। জাবিন মুখ ফুলিয়ে ওর আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল। দেখ ভাইয়া, তোর সামনে আমাকে গাদি বললো। আদ্রিয়ান অভ্রর দিকে তাকাতেই অভ্র একটু দমে গেল। আদ্রিয়ান ভ্রু কুচকে জাবিনের দিকে তাকিয়ে বলল, তো গাধিকে তো গাধি বলবে নাকি? অভ্র যেন দারুণ মজা আর স্বস্তি দুটোই পেল। আর জাবিন মুখ ফুলিয়ে তাকিয়ে রইল। এরকম নানা রকম খুনসুটি দুষ্টুমিতে আনন্দের দিনটি পার হয়ে গেল। দুই বাড়ির সকলেই ছিল হসপিটালে সারা দিন। রাতে শুধু আদ্রিয়ানই থাকার সিদ্ধান্ত নিল। যেহেতু অনিমা টোটালি সুস্থ আর বেবিও, তাই একজনের বেশি থাকার দরকার নেই। তবুও হিয়া থাকতে চেয়েছিল। হিয়া ছোট ভাই, তাই আদ্রিয়ান বুঝিয়ে পাঠিয়ে দিয়েছে। বেশ রাত হয়েছে, বেবি কান্না করছিল, তাই অনিমা ওকে ফিডিং করাচ্ছে। আদ্রিয়ান গালে হাত দিয়ে দেখছে নিজের 2 শ্রেষ্ঠ সুখকে। বাবু ঘুমিয়ে পড়তে অনিমা আস্তে করে ধরে শুইয়ে দিল তাকে। আদ্রিয়ানের দিকে তাকিয়ে আদ্রিয়ানকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু নাচিয়ে বলল, কি দেখছো? আদ্রিয়ান হেসে বলল, কাল অবধি যে মেয়েটা নিজেই বাচ্চা ছিল, যাকে আমায় সামলাতে হতো, আজ সে নিজে একটা বাচ্চা সামলাচ্ছে। একদিনে কেমন মা হয়ে উঠেছে। অনিমা মুচকি হাসলো। আদ্রিয়ান উঠে এসে বেবির ঘুমন্ত মুখে আলতো করে
একটা চুমু দিল। তারপর অনিমার পাশে বসে ওকে নিজের বুকে জড়িয়ে ধরল। অনিমা ও আদ্রিয়ানের বুকে গুটিয়ে বসে রইল। বেশ কিছুক্ষণের নীরবতার পর আদ্রিয়ান বলল, এতদিন একটা ভয় কাজ করত, আমার সন্তানের জন্ম নেওয়া, ওকে কোলে দেওয়া, ওর এই কচি হাত পা দিয়ে এই খেলা করা, এই হাসি এই কান্না দেখতে পাবো কিনা। কিন্তু আমার ভাগ্যটা এতটাও খারাপ হয়নি। অনিমা আদ্রিয়ানের সঙ্গে মিশে থেকেই বলল, সব ঠিক থাকবে তো? অবশ্যই থাকবে, আমি আছি তো তোমার সাথে, আমি থাকতে তোমার কিচ্ছু হতে দেব না। অনিমা একটা দীর্ঘশ্বাস দিল। মনের ভিতরের খচখচানিটা কিছুতেই কমছে না। কিছু একটা ভেবে অনিমা আদ্রিয়ানকে বলল। আচ্ছা, তুমি তখন কাঁদছিলে কেন? আদ্রিয়ান আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভয় হচ্ছিল, তোমার এক একটা চিৎকার আমার হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিচ্ছিল, পারছিলাম না সহ্য করতে। কোনো কিছুর বিনিময়ে তোমাকে হারাতে পারবো না, আমি পারবো না। আমিও। অনিমা কথাটা শেষ করার আগে গোটা হসপিটাল জুড়ে হইচই শুরু হয়ে গেল। আদ্রিয়ান আর অনিমা দুজনে ভ্রুকুচকে তাকালো চারপাশে। অনিমা বলল, কি হয়েছে বলো তো? আদ্রিয়ান বলল। তুমি বসো, আমি দেখছি। আদ্রিয়ান বাইরে গেল দেখতে। অনিমা টেনশনে পড়ে গেছে। হঠাৎ এত আওয়াজ কিসের, কি হয়েছে? বেশ কিছুক্ষণ পর আদ্রিয়ান এক প্রকার দৌড়ে এসে হাঁপানো কণ্ঠে বলল, অনি তাড়াতাড়ি ওঠো, হসপিটালে টেরোরিস্টরা বোম রেখেছে, তোমাকে আর বেবিকে বের করে নিতে হবে আগে। অনিমা হতভম্ব হয়ে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। সব কিছুই এলোমেলো লাগছে ওর। আদ্রিয়ানকে দেখেই বোঝা যাচ্ছে কতটা টেনশনে আছে। আদ্রিয়ান এক হাতে বেবিকে কোলে নিয়ে আরেক হাতে অনির হাত ধরে বলল, তাড়াতাড়ি চলো, যে কোনো মুহূর্তে ব্লাস্ট হবে, তোমাদের বার করে আমায় আবার ভেতরে ঢুকতে হবে, সবাইকে বার করতে হবে। বলেই আদ্রিয়ান অনির হাত ধরে টেনে নিয়ে যেতে শুরু করলো। মধ্যরাত, আহামরি ভিড় নেই হসপিটালে, কিন্তু তবুও সবাই চেঁচামেচি করতে করতে দৌড়ে বেড়াচ্ছে। হসপিটাল থেকে সবাই আতঙ্কে আছে। কিছু দূর যেতেই করিডোর দিয়ে একটা বাচ্চা আর একটা মহিলা চিৎকার ভেসে এলো। তারা সাহায্যের জন্য চেঁচাচ্ছে। অনি আদ্রিয়ান দুজনে থামলো। এ পাশের করিডোরে কেউ নেই, সব বেরিয়ে গেছে। অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, ওনারা বিপদে পড়েছে হয়তো, তুমি যাও দেখো, আমি বাবুকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। আদ্রিয়ান চিন্তিত স্বরে বলল, কিন্তু আদ্রিয়ান, আমরা কাউকে জেনে শুনে বিপদে ফেলে রেখে যেতে পারি না। আমি বাইরে চলে যাচ্ছি বেবিকে নিয়ে, তুমি ওদের গিয়ে বাঁচাও প্লিজ। আর হ্যাঁ, তাড়াতাড়ি করবে কিন্তু, আমি টেনশনে থাকবো। আদ্রিয়ান মাথা নেড়ে বেবিকে অনির কোলে দিয়ে চলে গেল। অনিমা আদ্রিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে লম্বা একটা শ্বাস দিল। আদ্রিয়ানকে একা ভেতরে একা রেখে যেতে ওর কষ্ট হচ্ছে। যদি বেবিটা না থাকতো তাহলে অনিও থাকতো আদ্রিয়ানের সাথে, কিন্তু এখন ওদের বাচ্চাটাকেও তো বাঁচানোর দায়িত্ব ওর। তাই বেবিকে কোলে নিয়ে দ্রুত পদে হেঁটে বাইরের দিকে যাচ্ছিল। ইতিমধ্যেই এই পাশের করিডোর ফাঁকা হয়ে গেছে। হঠাৎ করেই ওর সামনে মাস্ক পরা একটা লোক এসে দাঁড়ালো। অনিমা থমকে দাঁড়ালো। এই মাস্ক, এই পোশাকের সাথে ও খুব পরিচিত। ওর সেই অতীত ওর সামনে দেখে ভয়ে নিজের সন্তানকে বুকে চাপটে ধরে কাঁপা কাঁপা গলায় বলল। কে আপনি? মাস্কের আড়ালে লোকটি বলল। এত তাড়াতাড়ি ভুলে গেলে আমাকে? বলেই মাস্কটা খুলে ফেলল। লোকটার মুখ দেখে অনিমা ভয়ে দু কদম পিছিয়ে গেল, কারণ ওর সামনের রূপ দাঁড়িয়ে আছে। অনিমা ভীত দৃষ্টিতে নিজের মেয়ের দিকে তাকালো। এখন ওর বেশি ভয় ওর সন্তানের জন্যই হচ্ছে। ও দৌড়ে পালাতে নিলেই রূপ ওর হাত ধরে ফেলল। অনিমা ছাড়ানোর জন্য বেশি জোরাজোরিও করতে পারছে না, কারণ ওর বেবি ওর হাত থেকে পড়ে যাবে। অনিমা আদ্রিয়ান বলে ডাকতে নিলে রূপ ওর মুখ চেপে ধরল। অনিমা চেষ্টা করেও চিৎকার করে ডাকতে পারছে না। রূপ এক হাতে অনিমার মুখ আর এক হাতে অনিমার হাত ধরে টানতে টানতে কোথাও নিয়ে যেতে লাগলো। বাচ্চাটা কান্না করছে। অনিমার শরীর এমনিতেও ভীষণ দুর্বল, আর বাকি শক্তিটুকু শুধু নিজের সন্তানকে আগলে ধরে রাখতে ব্যবহার করছে, তাই পারছে না রূপকে আটকাতে। রূপ অনিমাকে টেনে একেবারে উপরের ফ্লোরে নিয়ে কর্নারে একটা রুমে নিয়ে গেল। রুমটাতে কিছুই নেই, ফেলনা কিছু ফার্নিচার আর অপ্রয়োজনীয় কিছু জিনিস ফেলে রেখে দেওয়া হয়েছে। রূপ ভেতরে নিয়ে অনিকে এক প্রকার জোরে ছুঁড়ে মারল। অনিমা কোনো রকমে ওর বাচ্চাটাকে বুকে জাপটে নিয়ে পড়ে যাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে কান্না ভেজা চোখে তাকালো। রূপ বাঁকা হেসে এগিয়ে এলো অনিমার দিকে, মুখে হাসি রেখে বলল সে, বলেছিলাম না আবার দেখা হবে আমাদের? অনিমা বাচ্চাটাকে বুকে জড়িয়ে পেছাতে পেছাতে কেঁদে দিয়ে বলল, রূপ, প্লিজ আমায় যেতে দিন, প্লিজ। দেখুন আমার মেয়েটা কাঁদছে, প্লিজ ছেড়ে দিন। রূপের মুখে এখনো বাঁকা হাসি ঝুলে আছে। ও এগিয়ে এসে বলল, এত ভয় পাচ্ছ আমাকে? এই ভয়টা তখন কোথায় ছিল? যখন আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলে, আমায় ঠকিয়েছিলে, তখন মনে হয়নি ওর পরিমাণ কি হতে পারে? অনিমা পেছাতে পেছাতে একটা বক্সের সাথে আটকে গিয়ে পড়ে গেল, কিন্তু বাচ্চাটাকে বুকে শক্ত করে জড়িয়ে রাখায় বাচ্চার কিচ্ছু হয়নি। রূপ এক হাঁটু ভেঙে অনিমার সামনে বসলো।
অনিমা এবার একটু গুটিয়ে বসে ফুপিয়ে কেঁদে দিল। ও শুধু ভাবছে কখন আদ্রিয়ান আসবে আর ওকে এই জঘন্যতম লোকটার হাত থেকে বাঁচাবে। অনিমা কাঁদতে কাঁদতে বলল। প্লিজ রূপ, আপনি। আর কিছু বলার আগেই রূপ অনিমার কোল থেকে ওর বাচ্চাটাকে টেনে নিয়ে গেল। বাচ্চাটা জোরে কেঁদে ফেললো। অনিমা এবার শব্দ করে কেঁদে দিয়ে বলল। রূপ, রূপ প্লিজ, আমার মেয়েকে ছেড়ে দিন। যা করার সব তো আমিই করেছি। আমার সাথে যা ইচ্ছে করুন, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দিন। ও একটা সদ্যজাত বাচ্চা। প্লিজ দয়া করুন, প্লিজ। আর কিছু বলার আগেই রূপ অনিমার গাল চেপে ধরে ধমক দিয়ে বলল। চুপ, একদম চুপ। দয়া, আমাদের মধ্যে দয়া মায়া বলতে কোনো বস্তু নেই। আর তোমাকে দয়া কেন করব? তোমার জন্য, শুধু তোমার জন্য আমাদের এতদিনের সব প্ল্যান নষ্ট হয়ে গেছিল। তোমাকে ছেড়ে দেব? আমাকে ঠকিয়ে অনেক বড় ভুল করেছিলে তুমি, আর তার দাম তোমাকে দিতেই হবে। বলেই রূপ বেবিকে ফ্লোরে রাখলো। অনিমা ধরতে গেলেই রূপ ওর হাত ধরে ফেলল। অনির হাত চেপে ধরে বলল। তোমার পেছনে তাকাও। অনিমা পেছনে তাকিয়ে দেখলো একটা বম রাখা আছে। বোমটা অদ্ভুত দেখতে, স্বাভাবিক নয়, তবে সেখানে টাইম সেট করা আছে। অনিমা ভীত দৃষ্টিতে রূপের দিকে তাকিয়ে বলল। প্লিজ এমন করবেন না। আমার বাচ্চাটা তো আপনার কোনো ক্ষতি করেনি। প্লিজ যেতে দিন আমাদের। রূপ একটু ভাবার ভান করে বলল। ঠিকই বলেছ, এই বাচ্চাটা তো কিছুই করেনি, তাই একটু দয়া দেখাতেই পারি, তাই না? ওয়েট। অনিমার মাথায় রূপের কোনো কথাই ঢুকছে না। ও বারবার ওর মেয়েকে ধরার চেষ্টা করছে, কিন্তু রূপের জন্য ধরতে পারছে না। রূপ ওকে বারবার টেনে সরিয়ে দিচ্ছে। রূপ ওর পকেট থেকে একটা ইঞ্জেকশন সিরিজ বের করলো, যার ভেতরে লিকুইড ভরা আছে। রূপ সিরিঞ্জটা খুলে বাঁকা হেসে অনিমার দিকে তাকাতেই অনিমা ভীত দৃষ্টিতে ইঞ্জেকশনের দিকে তাকিয়ে তারপর রূপের দিকে তাকালো। রূপ হেসে বলল। বলেছিলে না ছেড়ে দিতে? যাও, ছেড়ে দিব। এটা কি জানো? এই ইঞ্জেকশনটা তোমার শরীরে দেওয়ার সাথে সাথেই তোমার শরীরের নিচের ভাগ কয়েক ঘন্টার মধ্যে অবশ হয়ে যাবে, যার অর্থ আমি তোমাকে ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু তুমি যেতে পারবে না এখান থেকে। আর তারপর যখন বোমটা ফাটবে, তখন তোমরা দুজনেই। অনিমার বুক কেঁপে উঠল এটা শুনে। ও রূপের সামনে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল। প্লিজ এরকম করবেন না। আমি এখানেই থাকবো। শুধু আমার মেয়েটাকে বাইরে যেতে দিন। রূপ কোনো প্রকার মায়া না করে ইঞ্জেকশনটা পুশ করে দিল অনিমাকে। অনিমা মৃদু স্বরে আওয়াজ করে উঠল। রূপ এবার অনিমার গাল চেপে ধরে বলল। বলেছিলাম না তোমাকে দেখে নেব? কি যেন বলেছিলে? তোমার আদ্রিয়ান। তোমাকে ছুতে গেলেও নাকি আদ্রিয়ান নামক বলয় পার করতে হবে। আজ আমিও তো দেখি আদ্রিয়ান নামক বলয় তার অনিকে কি করে বাঁচায়। অনিমা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে। কোমর থেকে নিচের দিকটা অবশ হয়ে আসছে। রূপ বলল। এখানে তোমরা দুইজন আছো, আর হসপিটালে কেউ থাকবে না, কারণ গোটা হসপিটালে মোট 5টা বোম আছে। সবাই জানে যে এগুলো ডিঅ্যাক্টিভ করা একমাত্র ওই সফটওয়্যার দিয়েই সম্ভব, যেটা করতে অনেক সময় লাগবে। তাই দেখো, পুলিশও বাইরে গিয়ে দাঁড়িয়ে আসছে, সবাইকে বেরিয়ে আসার জন্য অ্যালার্ট করছে, কারণ কোনো লাভ নেই, এতক্ষণে সব বেরিয়েও গেছে। কেউ নিজের জীবন নিশ্চিত মৃত্যুর মুখে ফেলবে না। এখন তোমাকে বাঁচাতে কে আসবে? শুধুই আদ্রিয়ান। তুমি তো হেঁটে যেতে পারবে না, আর তোমার বেবু পড়ে আছে, কিন্তু দুজনকে তো একটা মানুষ তুলে নিয়ে যেতে পারবে না। আর তোমাকে যেখানে এনে রেখেছি, ও খুঁজে এখানে আস্তে আস্তে অতটা সময় বেঁচেও থাকবে না যে এক এক করে নিয়ে যাবে। এবার দেখব আদ্রিয়ান কাকে বেছে নেয়, তোমাকে নাকি ওর বেবিকে। অনিমা কেঁদেই যাচ্ছে। ও বুঝে গেছে ভয়ঙ্কর কিছু হতে চলেছে ওর সাথে, খুবই ভয়ঙ্কর। ও রূপের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল। প্লিজ রূপ। রূপ হেসে দিয়ে বলল। এখন এখান থেকে বেরোলেই পুলিশ ধরে নেবে, কিন্তু তবুও আমি ফিরেছি। এই 3 বছরে পরিকল্পনা করে সবটা সাজিয়েছি শুধু তোমাদের শিক্ষা দেবো বলে। আমি চাইলেই তোমাকে মেরে ফেলতে পারতাম এখন, কিন্তু আমি চাই আদ্রিয়ান নিজে তোমাকে মৃত্যুর মুখে ফেলে রেখে যাক। এটাই ওর শাস্তি হবে, সারা জীবন ঘুমড়ে মুতবে এই অপরাধবোধে। অনিমা মাথা নিচু করে কেঁদেই যাচ্ছে। রূপ আবারও বলল। তোমাকে নিজের করতে চেয়েছিলাম আমি, কিন্তু তুমি ওই আদ্রিয়ানের জন্য ওর কথায় আমায় ঠকিয়েছ। এবার আমিও দেখি তোমার আদ্রিয়ান তোমাকে বাঁচায় নাকি তোমার বাচ্চাকে। গুড বাই।
বলেই অনিমাকে ওখানে ফেলে রেখে দরজা বাইরে দিয়ে তালা মেরে চলে গেল রূপ। অনিমা কাঁদতে কাঁদতে অনেক কষ্টে হাত বাড়িয়ে নিজের মেয়েকে কোলে তুলে নিল আর বেবির কান্না থামানোর চেষ্টা করতে লাগলো। এদিকে আদ্রিয়ান গোটা হসপিটালে খুঁজছে অনিমাকে। সবাইকে বের করেছে এরা। এতক্ষণ ধরে পুলিশেরাও অনিমাকে খুঁজছে, কিন্তু বোমের টাইমার অনুযায়ী মাত্র কয়েক মিনিট সময় আছে বলে তারা বেরিয়ে গেছে। যেহেতু এটা নর্মাল বোম নয়, তাই এটা ডিফিউজ করার জন্য বোম ডিফিউজার ডাকা বোকামি ছাড়া আর কিছুই না। ওরা আদ্রিয়ানকেও বেরিয়ে আসতে বলেছে, কিন্তু আদ্রিয়ান বেরোয়নি। অনিকে ছেড়ে ও কি করে বেরোবে? অনিমা ওর বাচ্চাকে বুকে জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বারবার বোমার সময়ের দিকে দেখছে। হঠাৎ করেই দরজা খুলে কেউ ঢুকলো। তাকিয়ে দেখে আদ্রিয়ান। আদ্রিয়ানকে দেখে অনিমা জোরে কেঁদে দিল। আদ্রিয়ান দৌড়ে এসে অনিমার সামনে বসে বলল, জান পাখি, কিচ্ছু হয়নি, আমি চলে এসেছি, চলো। অনিমাকে ওঠাতে গিয়ে আদ্রিয়ান খেয়াল করলো যে অনিমা উঠতে পারছে না। অনিমা অস্ফুট স্বরে বলল, রূপ, ইঞ্জেকশন। এটুকু বলেই আরো জোরে জোরে কেঁদে দিল। আদ্রিয়ানের বুঝতে বাকি রইল না কি হয়েছে। আদ্রিয়ান অনিমার গালে হাত দিয়ে বলল, ভয় পেও না, আমি আছি তো, কিচ্ছু হবে না। আমার মেয়েকে বাঁচাও আদ্রিয়ান। আদ্রিয়ান বোমের দিকে তাকিয়ে দেখলো মাত্র 9 মিনিট আছে। হসপিটালটা বেশ বড় আর নামতে সময় লাগবে অনেক। আদ্রিয়ান ঠোঁট কামড়ে ধরে কিছু একটা ভেবে প্রথমে বেবিকে কোলে তুলে নিল। অপর হাত দিয়ে অনেকে ওঠানোর চেষ্টা করেও পারল না, কারণ অনেকে ওঠাতে গেলে বেবিকে শক্ত করে ধরতে হবে। একদিনের বাচ্চাকে এত জোরে ধরে এতটা পথ নিয়ে যাওয়া সম্ভব না, প্রাণের ঝুঁকি আছে। আদ্রিয়ান কি করবে সেটাই ভাবছে। চোখ ছলছল করে উঠছে ওর। দুজনে যে ওর প্রাণ। অনিমা শুধু একটি কথাই বলে যাচ্ছে, আমার মেয়েকে বাঁচাও আদ্রিয়ান, আমার মেয়েকে বাঁচাও। আদ্রিয়ান এবার বেবিকে নিচে রেখে অনিমাকে কাঁধে তুলে নিল। এক হাতে অনিকে কাঁধে ধরে রেখে আরেক হাতে বেবিকে কোলে নিয়ে প্রচুর কষ্টে উঠে দাঁড়ালো। টলমলে পায়ে অনেক কষ্ট করে লিফটের কাছে গিয়ে আদ্রিয়ানের শেষ আশাটাও শেষ হয়ে গেল। লিফট বন্ধ, আর এভাবে সিঁড়ি দিয়ে নিচে নামা যাওয়া অসম্ভব। ফোন করে যে কাউকে ডাকবে সেটাও পারবে না, কারণ ফোনটা কোথায় ফেলে রেখেছে জানে না ও। আর প্রাণের ঝুঁকি নিয়ে কেউ হসপিটালের ভেতরে আসবেও না, কারণ মাত্র 7 মিনিট বাকি আছে। আর লিফটের সাথে লাগানো বোমটা সেটাই দেখাচ্ছে। আর এত অল্প সময়ে প্রথমে বেবিকে রেখে এসে পরে আবার অনিকে নেওয়া পসিবল না। আদ্রিয়ান দুজনকে নিয়ে ওখানেই বসে পড়ল। ওর চোখ দিয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। এক হাতে নিজের স্ত্রী, অপর হাতে নিজের মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছে ও। অনিমা আদ্রিয়ানের গালে হাত রেখে বলল, আদ্রিয়ান, আমার মেয়েকে বাঁচাও, ওকে নিয়ে চলো এখান থেকে। আদ্রিয়ান কাঁপা কাঁপা গলায় বলল, কি করে তোমাকে? অনিমা হিসকি দিয়ে কাঁদতে কাঁদতে বলল, আদ্রিয়ান, আমার চেয়ে আমার মেয়ের জীবন বেশি ইম্পর্টেন্ট। প্লিজ ওকে নিয়ে যাও এখান থেকে, সময় নেই। আমি পারবো না তোমাকে এখানে ফেলে যেতে, তোমাকে ছেড়ে বেঁচে থাকতে পারবো না আমি। পারতে হবে আদ্রিয়ান, আমাদের মেয়ের জন্য পারতে হবে আপনাকে। আমার মেয়ের কিছু হলে আমি বেঁচে থেকেও মরে যাব, আর ওকে বাঁচানো আমাদের দায়িত্ব। ধরে নাও এটাই আমার তোমার কাছে শেষ যাওয়া। আমার মেয়েকে বাঁচাও। আদ্রিয়ান কান্না ভেজা কণ্ঠে বলল, এতটা নিষ্ঠুর হতে বলো না আমাকে, এতটা কঠিন পরীক্ষা দিতে পারবো না আমি, প্লিজ। অনিমা হাবানো কণ্ঠে বলল, হতে হয় আদ্রিয়ান, কখনো একটু নিষ্ঠুর হতে হবে আমাদের। আদ্রিয়ান, সময় নেই, প্লিজ যাও। তোমাকে আমাদের ভালোবাসার কসম, আমাদের ভালোবাসার চিহ্নকে বাঁচাও। আদ্রিয়ানের মতো ছেলেও ফুপিয়ে কেঁদে দিল। জাপটে ধরো নিজের সাথে নিজের জান পাখিকে। অনিমাও কাঁদছে। আদ্রিয়ান পারছে না অনিকে ছেড়ে উঠতে। অনিমা কাঁদতে কাঁদতে বলল, ভালোবাসি তোমাকে। খুব ভালোবাসি। কথা দাও, আমার মেয়েকে আমার অভাব কোনোদিন বুঝতে দেবে না। আদ্রিয়ান শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অনিমা আবারও বলল, কথা দিচ্ছ তো? আদ্রিয়ান মাথা নেড়ে হ্যাঁ বলল। অনিমা ওর গলার সেই লকেটটা খুলে আদ্রিয়ানের হাতে ধরিয়ে দিল। এটা তোমার কাছে রেখে দাও, আমি চাই না আমার সাথে সাথে এটাই জ্বলে শেষ হয়ে যাক। আদ্রিয়ান কিছু না বলে শুধু কেঁদেই যাচ্ছে। অনিমা কিছু একটা ভেবে বলল, আদ্রিয়ান, সময় নেই, যাও প্লিজ। নিজের বুকে এক সমান পাহাড় পাথর চেপে কাঁপা কাঁপা হাতে অনিমাকে ছাড়তে চেয়েও ছাড়তে পারছে না সে। ওর সারা শরীর কাঁপছে। আজ নিজের সন্তানকে বাঁচাতে ও নিজের প্রাণটাকেই এখানে ফেলে চলে যেতে হবে ওকে। আজ নিজের সন্তানকে বাঁচাতে ওর নিজের প্রাণটাকে এখানে ফেলে চলে যেতে হবে ওকে। নিজের বাঁচার কারণটাকেই এখানে ছেড়ে যেতে হবে। নিজের সর্বস্ব বিসর্জন দিয়ে দিতে হবে। কি করে করবে ও এই কঠিন কাজটা? কিভাবে করবে? এটুকু বলেই থেমে গেল আদ্রিয়ান। কণ্ঠস্বর আটকে আসছে ওর। সেই মুহূর্তের কথা ভাবলেও ওর দমটা আটকে আসে। অদ্রিজাত স্তব্ধ হয়ে গেছে। ও নিজেও কাছে। কতটা কঠিন মুহূর্ত একজন স্বামী আর একজন বাবার কাছে, যখন তাকে তার স্ত্রী আর সন্তানের মধ্যে একজনকে বেছে নিতে হয়। আদ্রিয়ান কি করেছিল? কাকে বেছেছিল?
আদ্রিমা পুরো সুস্থ আছে, তার মানে কি সেদিন অনিমাকেই ছেড়ে এসেছিল আদ্রিয়ান? ওই বিস্ফোরণেই কি অনিমার সাথে শেষ হয়ে গেছিল অনি আদ্রিয়ানের প্রেম কাহিনী?